কাল অনেক রাত অবধি জেগে থাকায় সকালে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল। আজ ঝুমকি আপুর বিয়ে কথাটা মনে হতেই খুশি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভিতর থেকে খুশি ছিটে ফোটাও বেরিয়ে আসলো না। আজ মনের ভিতরটা বিষণ্ণতায় ভরপুর, কেন তা নিজেও অজানা। মনের মধ্যে এক অজানা ভয় নাড়া দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে ছোটনকে দেখতে পেলাম না। কি ব্যাপার, সকাল থেকে কেউ রুমে আসেনি। মায়েরা হয়তো কাজে ব্যস্ত, কিন্তু ঝোটন ঝোটনকে খুঁজতে নিচে চলে আসলাম। নিচে তেমন কেউ নেই, শুধু কর্মচারী আর গুটি কয়েক লোক যারা হলটা ঠিকঠাক করছে। নিচে কাউকে না পেয়ে আমি চারতলায় ঝুমকি আপু রুমে চলে আসলাম। দেখলাম সব বোনেরাই আছে। আমি ঘরে ঢুকতেই ঝুমুর আপু বলে উঠল, দেখ তো ঝিনু, এখনো বিয়ে হলো না। আর ঝুমকি এখন থেকেই কান্না শুরু করে দিয়েছে। আমি আপুর পাশে বসতেই ঝুমকি আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোদেরকে ছেড়ে কিভাবে থাকবো আমি। আপুর কান্না দেখে আমরা সবাই কান্না করে দিয়েছি। আপু, এমন ভাবে বলছো কেন তুমি? জিজুকে বলবো তোমাকে প্রতি সপ্তাহ নিয়ে আসতে। আর যে কটা দিন তুমি ওখানে থাকবে তখন ভিডিও কল তো হবেই, তাই না? এখন তুমি কান্না বন্ধ করো না, ফলে তোমার মুখ চোখ এমন ফুলে যাবে জিজু তোমাকে চিনতেই পারবে না। আমার কথায় আপু ফিক করে হেসে দিল। আরে সাব্বাস, ঝাউ বাগানে তো শোক সভা চলছে। আমরা পেছন ঘুরে তাকালাম। পিয়াস দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওর পেছন পেছন দিয়ান, আকিল, আয়ু ভাইয়া রুমে ঢুকলো। আমাদের দেখে দিয়ান বলে উঠলো, তোরা সবাই এখানে, আর আমরা তোদের সব জায়গায় খুঁজে খুঁজে খ্যাপা হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, তবে সকাল থেকে পেতনিগুলো দর্শন পাইনি, ভাবছি কোথায় গেল। তাই আমরা মানে ভাইয়ার পথে বেরিয়েছিলাম, উদ্দেশ্য পেতনির সন্ধান, বলে হাসতে লাগলো। এই তোরা শয়তানি না করলে বের হ। তো ঝোটন বলে উঠল। প্রত্যুত্তরে পিয়াস বলে, বের হব না, কি করবি রে? বের হবি না মানে? আমরা আগে থেকে এখানে আছি, তোরা ডিস্টার্ব করতে এসেছিস। এখনই ঘর থেকে বের হ, না হলে চিল্লিয়ে মাকে ডেকে তোদের পিঠে ঢাক বাজাবো। আমি বললাম। তখন ইভান ভাইয়া ঘরে ঢুকে বলে উঠল, কি হয়েছে? আসছে মোড়ল। আমি বললাম, এই তুই আমাকে মোড়ল বললি? হ্যাঁ বলছি, কারণ আপনি সবসময় মীমাংসা করতে এসে ঝগড়া আরো বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে দিয়ান বলে উঠল, দেখছো কেমন বদ। আমরা শুধু এসে বলছি সকাল থেকে ওদের সুন্দর সুন্দর মুখগুলো দেখি না, তাতে এরা রুদ্র রাগিনী রূপ নিয়ে নিয়েছে আর আমাদের গালি দিচ্ছে। কি শয়তান! কখন গাল দিলাম তোদের? বলে ছোটন পিয়াসের পিঠে একটা বালিশে বাড়ি মারল। সঙ্গে সঙ্গে দিয়ান পিয়াস বালিশ নিয়ে অ্যাটাক করল। আমি খাটে দাঁড়িয়ে বালিশ নিয়ে দিয়ানকে মারতে গিয়ে ইভান ভাইয়ের মাথায় মেরে দিয়েছি। ভাইয়া রাগি চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে বালিশটা নিচে ফেলে দিয়ে দূরে সরে দাঁড়ালাম। আহ, কি লাগিয়েছিস, থামবি তোরা? আজকে আমি বিদায় হয়ে চলে যাব, তবুও তোরা মারামারি করছিস। কাঁদো কাঁদো হয়ে ঝুমকি আপু বলে উঠল। সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল। আসলে তাই, আজ আপু আমাদের ছেড়ে চলে যাবে। ইভান ভাই আপুর কাছে গিয়ে বলল, আরে এতে কাদার কি আছে, শুধু বিদায়ই তো হচ্ছ। তারপর আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বলো, এমনিতে একদিন না একদিন সব মেয়েরাই তো বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যেতে হবে। আর এইভাবে খেপির মতো কাঁদতে হবে না। এমনিতেও আপনারা বর সাহেব সত্য দেওয়া হয়েছে যে মেয়ে যখন ইচ্ছে করবে তখনই বাড়ি নিয়ে আসতে হবে। ঝুমকি আপু ইভান ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলল, কিন্তু আমি কিভাবে থাকবো তোদের ছাড়া? ইভান ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আর কি করার, এই আকিল নিচে গিয়ে বলে দে কনে বিয়ে করবে না, প্রচন্ড কান্নাকাটি করছে। ঝুমকি আপু ভাইয়া বলে ভাইয়ার বুকে কিল মারতে লাগলো। ভাইয়া হাসতে হাসতে ঝুমকি আপুর চোখের পানি মুছে দিয়ে বলল, আর কোনোদিন যেন আমার বোনের চোখে আমি পানি দেখতে না পাই। ভাইয়ের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছি। সত্যি?
মানুষটাকে দেখে আমি ভীষণ অবাক হই। কোন সময় কিভাবে মন ভালো করতে হয় ওনার সব জানা আছে। ঝুমকি আপু রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে, তখন ইভান ভাই এসে আমাকে দেয়ালে ঠেসে ধরে হাত দুটোকে চেপে ধরলো। আমি নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, কি করছেন, ছাড়ুন, কেউ চলে আসবে। ওনার স্পষ্ট উত্তর, আসুন, কি চান আপনি? রিভেন্স? দেখুন, তখন আমি ইচ্ছে করে মারিনি, দিয়ানকে মারতে গিয়ে আপনাকে লেগে গেছে। উনি ঘোরলাগা কণ্ঠে বলে উঠলেন, তাতে কিছু যায় আসে না আমার। আমি শুধু রিভেঞ্জ নিয়ে চলে যাব। আমি জানি এই মুহূর্তে ওনার কাছ থেকে কোনোভাবেই ছাড়া পাওয়া যাবে না। তাই একটা বুদ্ধি আঁটলাম। ঝোটন, তুই এখানে? আমার কথা ভাইয়ার হাত। বাদর হালকা করে পিছনে ঘুরে তাকালো। সেই সুযোগে আমি এক ছুট। পিছন থেকে আওয়াজ আসছে, ঝিনুক, আস্তে দৌড়া, পড়ে যাবি তো। আমি কথা কানে না নিয়ে এক ছুটে ঘরে চলে আসলাম। স্নান করে হালকা গোলাপি রঙের একটা লেহেঙ্গা পরলাম। চুলগুলো খোপা করে তাতে গাজরা ফুল ছড়িয়ে হালকা গোলাপি রঙা গোলাপ ফুল গুজে দিয়ে সামনে কাটা চুলগুলো ছড়িয়ে রাখলাম। কানে মানটিকা পাথরের টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, দুহাত ভরে গোলাপি চুড়ি পরে রেডি হয়ে নিলাম নিচে আসার জন্য। রুম থেকে বের হতে সামনে লিওনিপাকে দেখে কিছুটা চমকে গেলাম। আমাকে দেখে লিওনিপা বলে উঠল, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমি হালকা অপ্রস্তুতভাবে হেসে বললাম, হ্যাঁ, বলো না আপু, কি বলবে? দেখো ঝিনুক, এখানে আসার পর থেকেই দেখছি তুমি আর ইভান অনেকটাই ক্লোজ। তবে আমি চাই না তুমি ইভানের সঙ্গে ক্লোজ হও। নিউলিপার কথা আগাগোড়ায় কিছুই বুঝতে না পেরে বলে উঠলাম, কি বলছো আপু? আমি কিছুই বুঝতে পারছিলাম না। দেখো ঝিনুক, তুমি ছোট না যে তুমি কিছু বুঝতে পারবে না। একজন গার্লফ্রেন্ড কখনই চাবে না তার বয়ফ্রেন্ড অন্য কারোর সঙ্গে ক্লোজ হোক। নিউলিপার কথা আমি থম মেরে দাঁড়িয়ে আছি, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেখো, আমি ইভানকে প্রচন্ড ভালোবাসি, আর ইভানও আমাকে। তবে ও যেখানে যায় সেখানে একটা করে গার্লফ্রেন্ড বানিয়ে টাইম পাস করে, তা আমি অস্বীকার করছি না। ইভান বিদেশে কালচার বড় হয়েছে, অস্ট্রেলিয়াতে। ওর অনেক গার্লফ্রেন্ড আছে, তবে আমি ওর পার্মানেন্ট। কিন্তু যেই দিন থেকে আমি এখানে এসেছি সেই দিন থেকে দেখছি ইভান রীতিমতোই আমাকে অ্যাভয়েড করে চলছে, আর তোমার ক্লোজ হচ্ছে। এতটুকুই বলে নির্লিপা আমার হাত দুটোকে ধরলো। তারপর বলল, তুমি আমার থেকে অনেক ছোট ছিলে, তাই আমি রিকোয়েস্ট করছি, তুমি নিজের থেকে ওর থেকে দূরে সরে যাও। ইভান প্রচন্ড রাগী একটা ছেলে। ও যদি জানতে পারে আমি তোমাকে এসব বলছি, তাহলেও আমাকে ওর জীবন থেকে সরিয়ে দেবে। তাহলে আমি মরে যাব, বিশ্বাস করো। প্লিজ ঝিনুক, তুমি ইভানকে কিছু বলো না। বড় বোন হয়ে রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ, তুমি ইভানের জীবন থেকে সরে যাও। আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি, শুধু দু চোখ দিয়ে নোনা জল গড়াচ্ছে। কি করব, কি বলবো, কিছুই মাথায় আসছে না। নির্লিপার কথাগুলো মন থেকে কিছুতেই সায় দিচ্ছে না। মনে হচ্ছে ও মিথ্যা বলছে। ইভান ভাইয়া এমন হতেই পারে না। আর আমি ভাইয়া থেকে কিভাবে দূরে সরে যাব? ভাইয়াকে তো আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি, আর আমাদের সম্পর্কটাও তো অনেক এগিয়ে গেছে। তাহলে না, আমি ভাইয়াকে ছাড়তে পারবো না, কোনোভাবেই অবিশ্বাস করতে পারবো না। নিজেকে শক্ত করে চোখ মুছে বললাম, আমি ইভান ভাইয়াকে বিশ্বাস করি, উনি আমার সঙ্গে এমন করতে পারবে না। আমার কথায় নির্লিপা আমার হাত ছেড়ে দিয়ে বলে উঠল, কতদিন হলো তুমি ইভানকে চেনো? কমাস, 2-4 মাস, তাই তো? আর আমি ওকে 5 বছর থেকে চিনি। আর ও তোমাকে কোনোদিনই আই লাভ ইউ বলেছে? বলেনি তো। আজ যদি আমার জায়গায় ঝুমকি বা ঝুমুর হতে পারতে, পারতে ওদের অবিশ্বাস করতে? তুমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ভালোবাসাকে কিভাবে কেড়ে নিতে পারো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হাউমাউ করে কান্না করতে করতে বললাম, আমিও ভালোবেসে ফেলেছি ইভান ভাইয়াকে, ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে ভুলে যাব ওনাকে? নীলিপ আমাকে জড়িয়ে ধরলো, মাথা হাত দিয়ে বলল,
আমি বুঝতে পারছি ঝিনুক তোমার মনের অবস্থা, কিন্তু বিশ্বাস করো আমি ইভানকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে বিশ্বাস করো। সবকিছু এক জায়গায় থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তুমি ইভানকে ভুলে যাবে বলে আমাকে ছেড়ে চলে গেল। আমি ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। নিউলিপা যদি অন্য কারো সম্পর্কে বলতো তাহলে বিশ্বাস করে নিতাম, কিন্তু ইভান ভাইয়া না। ইভান ভাইয়া আমাকে কোনোভাবেই ঠকাতে পারে না। আমি ভাইয়ার কাছে যাব, হ্যাঁ। আমি ভাইয়াকে জিজ্ঞেস করব যে উনি কাকে ভালোবাসেন। ভালোভাবে চোখ মুখ মুছে চারতলা নেমে আসলাম। ভাইয়ার রুমের দিকে যাব তখনই কিছু আওয়াজে থমকে দাঁড়ালাম। ইভান ভাই একটা ছেলের সঙ্গে কথা বলছে। এই ছেলেটাকে এর আগে কোথাও দেখছি দেখছি মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সেই ছেলেটা, মণিমার সঙ্গে সেদিন শপিং করতে গিয়েছিলাম। সেই দিন ইভান ভাইয়ের সঙ্গে যে ছেলেটা কথা বলছিল, সেই কোকড়া চুলের ছেলেটা। এর কথা জিজ্ঞেস করাতেই তো ভাইয়া রেগে গিয়েছিল। কিন্তু ছেলেটা এখানে কি করছে? ঘরের মধ্যে বলা দুজনের কথা স্পষ্ট আমার কানে আসছে। আমরা এখন আর ছোট নাই। আমি ওকে ভালোবাসি না, ইভান ভাই বলল। ভাইয়ার সামনে থাকা ছেলেটা হা হা করে হেসে উঠে বলল, তাহলে সারপ্রাইজ প্ল্যানটা কার জন্য? কাকে প্রপোজ করার জন্য এত কিছু আয়োজন? আমার তো মনে হচ্ছে ঝিনুককে। ওদের কথা শুনে মনটা আমার নিচে উঠলো। তার মানে ভাইয়া নিউলিপাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে, আর আমাকে প্রপোজ করার জন্যই এত আয়োজন। ছি, কত বুদ্ধ আমি। বেকার বেকার ভাইয়াকে সন্দেহ করলাম। ভাইয়াকে অবিশ্বাস করাটা আমার মোটেও উচিত হয়নি। মনের আনন্দে যেই চলে যাব, তখন ইভান ভাই একটা কথায় থমকে দাঁড়ালাম। সারপ্রাইজ প্ল্যানটা ঝিনুকের জন্য না, পান্না? তাহলে কার জন্য? কাকে প্রপোজ করবি আজ? ইভান ভাইয়া কিছুক্ষণ থেমে উত্তর দিল, নিউলিপাকে। ওয়েল ওয়েল ওয়েল, তার মানে তুই ঝিনুককে ভালোবাসিস না, নিউলিপাকে ভালোবাসিস। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। এক ছুটে ওখান থেকে চলে আসলাম। ভাইয়া কোনো দূর সত্যি কথা শোনার মতো শক্তি আর আমার মধ্যে অবশিষ্ট নেই। দৌড়ে রুমের দিকে যাওয়ার পথেই নিউলিপা মুখোমুখি হতে হলো। নিউলিপা ব্যস্ত হয়ে আমার কাছে এসে বলল, ঝিনুক, তুমি কি ইভানকে সব বলে দিয়েছো? আমি তোমাকে বারণ করছিলাম ইভানকে কিছু বলো না, তবুও তুমি। নিজেকে অনেক কষ্টে শক্ত করে বলে উঠলাম, না আপু, আমি ভাইয়াকে কিছু বলিনি। আর ভাইয়া আপনাকে রিয়েল লাভ করে। আমি তো জাস্ট দুদিনের টাইম পাস ছিলাম। নিউলিপা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছো তুমি? ইভান তোমাকে বলেছে? না, ভাইয়া বলেনি। আমি জানতে পেরেছি কোনোভাবে। নির্লিপা মুখটা চেপে বলে উঠল, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। সরি, ইভানের তরফ থেকে আমি সরি বলছি। আর একদম কান্না করবে না। এই বয়সে একটু একটু এমন ভুল হতেই পারে। আমি শুধু বলে রুম চলে আসলাম। কেন কেন আমার সাথেই কেন এমনটা হলো? আমি কি দোষ করেছি? আমি তো ওনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। তাহলে কিসের প্রতিশোধ নিলেন? কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলেন? হঠাৎ দরজার শব্দ হলো। আমি তাড়াতাড়ি চোখ মুছে অন্যদিকে মুখ করে দাঁড়ালাম। কিরে ছিনু, একা একা ব্যালকনিতে কি করছিস? নিচে সবাই আছেন, ছোটন বলল। আমি পেছন না ঘুরেই বললাম, ছোটন তুই যা, আমার মাইগ্রেনে ব্যথা বেড়েছে, কমলে আমি নিচে যাব। ছোটন বিরক্ত কণ্ঠে বলল, আজকের দিন ওই মাইগ্রেন? চল নিচে চল, সবার সাথে থাকলে মাইগ্রেন ফাইগ্রেন সব ভালো হয়ে যাবে, বলে হাত ধরে টানতে লাগলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বেশ চিৎকার করে বললাম, আমি বলছি না আমি যাব না। তোর যেতে ইচ্ছে হলে তুই যা না, প্লিজ আমাকে একা থাকতে দে। ঝিনুক, কি হয়েছে? তোর চোখ মুখ এমন কেন লাগছে? ঠিক আছে এখন? কিছু বলতে হবে না। তুই রেস্ট নে, আমি চলে যাচ্ছি। কিছুক্ষণ পর আবার দরজার শব্দ হলো। আমি বিরক্ত হয়ে বলে উঠলাম, ছোটন আমি বললাম তো আমাকে একা থাকতে দে। মাথা ব্যথা কমলে আমি নিচে চলে যাব। মাথা ব্যথা করছে তো ঠান্ডা ব্যালকনিতে কি করছিস? হঠাৎ ইভান ভাইয়ের কণ্ঠে চমকে গেলাম, কিন্তু পিছনে ঘুরলাম না।
ঝিনু, কিছু কথা ছিল তোর সঙ্গে। আমি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু বেহাইয়া পানিগুলো আমার অনুমতি ছাড়াই ঝরঝর করে ঝরে পড়ছে। আমার উচিত ভাইয়াকে কিছু কড়া কথা শোনানোর, কিন্তু সে পুরনো অভ্যাস বসে, মুখ দিয়ে টু শব্দ বের হলো না। কিন্তু এইভাবে চুপ থাকলে তো হবে না। ভাইয়া আমার হাত ধরে সামনে ঘোরাতেই আমি এক ঝটকা হাতটা ছাড়িয়ে নিলাম। চিৎকার করে বললাম, ডোন্ট টাচ মি, ছোবেন না আমায়। আমার ব্যবহারে ভাইয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অবাক হওয়া স্বাভাবিক। এর আগে কোনোদিন ভাইয়ার সঙ্গে এত জোরে কথা বলিনি। ভাইয়া আবার আমার হাত ধরতে আমি ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বললাম না, আমায় ছোবেন না আপনি, না হলে এক্ষুনি আমি চিৎকার করে সবাইকে ডেকে বলবো আপনি আমাকে মোলেস্ট করছেন। আর একটা কথা, আমার থেকে 10 হাত দূরে থাকবেন। স্ট্রেট ওয়ে ফর মি। শক্ত কণ্ঠে কথাগুলো বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে আসলাম। চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার নেমে গেছে। আকাশটা ঘোলাটে হওয়া অন্ধকারটা আরো বাড়িয়ে দিয়েছে। আজ প্রকৃতির মনও যেন বিষণ্ণ। তাই তো এমন অসময় মেঘ করেছে। মাঝে মাঝে ঘন কালো মেঘগুলো খণ্ড বিখণ্ড করে দিয়ে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আমি ছাদে রেলিং ধরে দাঁড়ালাম। কনকনে ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে বয়ে যেতে লাগলো। মুহূর্তে ঝরঝর শব্দে মোটা বৃষ্টি শুরু হলো। তীব্র শীতের মাঝে বৃষ্টির ফোঁটাগুলো কাঁটার মতো শরীরে বিঁধতে লাগলো। তবুও নিচে নামবো না, আজ ভিজবো। এই বৃষ্টির পানির সঙ্গে আমার সব কষ্ট দুঃখ ধুয়ে যাক। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালো। আমি কান চেপে ধরে বসে পড়লাম। অন্যদিন হলে হার্ট ফেল করে ফেলতাম, কিন্তু আজ সয়ে গেলাম। আমাকে শক্ত হতে হবে, অনেক কঠিন হতে হবে, যতটা কঠিন হলে কেউ আঘাত হানাতে পারবে না। এত দুর্বল থাকলে চলবে না। ভাইয়া কেন করলো আমার সাথে এমন? ভাবতেই বুক ফেটে কান্না চলে এলো। চিৎকার করে কান্না করতে লাগলাম। কেন ভাইয়া, কেন আমার সাথে কেন এমন করলেন? আমি কি করেছি? আমি কি আপনার ভালোবাসার যোগ্য না? জীবনে প্রথম আপনাকে ভালোবাসলাম, আর আপনি? হঠাৎ মাথাটা ঘুরে উঠল। গোটা শরীর থরথর করে কাঁপছে। আমি উঠে কিছুটা দূরে যেতেই চোখ অন্ধকার হয়ে আসলো। আর দাঁড়াতে পারলাম না, মেঝেতে লুটিয়ে পড়লাম। মাথা ভার দিয়ে চোখ বুজলাম। পিট পিট করে আশেপাশে তাকাতেই সবাইকে দেখতে পেলাম। মা, মণিমা, ভাই বোন, আব্বু, চাচু, সবাইকে, শুধু ইভান ভাইয়া ছাড়া। আমাকে ডাকতে দেখে সবাই মুখ উজ্জ্বল হয়ে গেল। মণিমা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন কেমন লাগছে? শরীরটা ভালো লাগছে? আমি উঠে বসতে বসতে বললাম, হুম। কি হয়েছে আমার? 102 ডিগ্রি জ্বর বাঁধিয়ে দিয়েছি আপনি। অন্য পাশে বসা মা বলে উঠল, এই শীতে তুই বৃষ্টিতে কেন ভিজলি? থাক না, মেয়েটার জ্ঞান ফিরতে না ফিরতেই তোমরা জিজ্ঞাসাবাদ শুরু। এগুলো পরে জানলে হবে, এখন ওকে একটু রেস্ট করতে দাও, আব্বু বলল। তারপর সবাই আমার সঙ্গে একটা দুটো কথা বলে বেরিয়ে গেল। শুধুমাত্র ছোটন থেকে গেল। কাল কি হয়েছে তোর জানিস? ইভান ভাই তোকে। ছোটনকে থামিয়ে দিয়ে বললাম, আমি ওনার ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না। আর আয়েন্দার ওনার সম্পর্কে কোনো কথাই আমার সামনে বলবি না। ঝোটন কোনো কিছু না বলে আমার দিকে অবাক চোখে চেয়ে রইল। অদ্ভুত, আমার সব কথাতে আজকাল সবাই অবাক হচ্ছে। দুদিন শিলিগুড়িতে কাটিয়ে বাড়ি চলে আসলাম। আমরা আমাদের বাড়ি, আর ইভান ভাই, মণিমারা নানু বাড়ি। দেখতে দেখতে আপুর বিয়ে 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি। আপুর বৌভাত অনুষ্ঠান থেকে শুরু করে এই 1 মাস ইভান ভাইকে আমি সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছি। একেবারে টপ লেভেলের অ্যাভয়েড যাকে বলে। উনি যতবার আমাদের বাড়িতে এসেছে ততবারই হয় ঘরবন্দি থেকেছি, নয়তো মাদের কাছে। আর ঝুমকি আপু, নতুন জিজু, মণিমারা সবাই এ বাড়িতে আসবেন। ইভান ভাইও।
ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি। মারা সবাই রান্নার কাজে ব্যস্ত। আজ মামাবাড়ির সবাই আসবে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। আজকে তো ইভান ভাইয়ের সামনাসামনি হতেই হবে। সকাল 10টা নাগাদ সবাই চলে আসলো। মা চাচিরা নতুন জামাইকে স্বাগত করার জন্য গেটের দিকে এগিয়ে গেল। আমি সোফার কাছে দাঁড়িয়েছিলাম। হাসি মুখে আপুদের দিকে এগিয়ে যেতেই হঠাৎ মণিমা পেছনে দাঁড়ানো ইভান ভাইকে দিকে চোখ পড়ল। চোখ পড়তেই বুকের ভিতরটা ধপ করে উঠল। ফর্সা গোল খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়েছে। চুলগুলো কেমন এলোমেলো। চোখ মুখ শুকনো শুকনো লাগছে। মনে হচ্ছে কত রাত ঘুমায় না। খুব ইচ্ছে করছে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে, কি হয়েছে আপনার? আপনি কি লিওনিকার সঙ্গে সুখী নন? মনের আকাঙ্ক্ষাগুলো চেপে রেখে হাসি মুখে আপুদের সঙ্গে কথা বলতে লাগলাম। একবার আর চোখে তাকাতে দেখলাম ভাইয়া কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। তৃষ্ণার্ত দৃষ্টিতে হতাশা রাগের ছাপ। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। সবাই রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ ইভান ভাইয়া আমার হাত চেপে ধরলো, তারপর টেনে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের পাশের রুমটায় কোণায় চেপে ধরলো। কি করছেন কি? ছাড়ুন আমাকে। উনি চোখ মুখ লাল করে বললেন, কি হয়েছে তোর? আমার সাথে কথা বলছিস না কেন? যখন এই বাড়িতে আসি তখনই ঘর বন্দি করে নিস, নয়তো আমাকে অ্যাভয়েড করছিস। এসবের মানে কি? আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বললাম, কোনো কিছু কোনো মানে না। আর আপনার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করতেই হবে এমন কি কোথাও লেখা আছে? উনি আমার কোমরটাকে শক্ত করে চেপে ধরলেন। তারপর পাশের দেওয়ালে জোরে একটা ঘুষি মেরে বলে উঠলেন, কি মনে করছিস নিজেকে? যা ইচ্ছা হবে তাই করবি? আমাকে মানুষ মনে হয় না তোর? জানিস এই 1 মাস কিভাবে কাটিয়েছি আমি? প্রতিটা রাত নির্ঘুম কাটাতে কতটা কষ্ট লাগে জানিস? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। শ্বাস নিতে পারছি না। মাঝে মাঝে মনে হতো তোকে মেরে ফেলে তারপর নিজে মরি, তাতে অন্তত এই জ্বালা মিটাবে। আগে জানলে কোনোদিন ভালো। এইটুকু বলে থামলেন উনি। তখনই ছোটনের আওয়াজ কানে আসলো। সঙ্গে সঙ্গে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এক ছুটে রুমে চলে আসলাম। দরজার সিটকানি দিয়ে হাঁপাতে লাগলাম। কি চান উনি আমার কাছ থেকে? উনি যদি নীলিমাকে ভালোবাসেন তাহলে ওর কাছেই থাকুন। মাঝখান থেকে আমার মনকে নিয়ে খেলছেন কেন? বিকেলবেলা জিজু সব ভাই বোনেরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। আমি গোলাপি ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর সব বোনেরা শাড়ি পরেছে। নিচে নেমে এসে দেখলাম ভাইয়েরা সোফায় বসে আছে। সবাই পরনে পাঞ্জাবি। আমি গিয়ে আকিল ভাইয়ের পাশে বসলাম। কথা বলতে বলতে একবার আর চোখে ইমরান ভাইয়ের দিকে তাকালাম। উনি তৃষ্ণাত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন। কিছুক্ষণ ভাইয়ার সঙ্গে কথা বলে আবার ভাইয়ার দিকে তাকালাম। তখন ভাইয়া একইভাবে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমাকে দেখা ওনার প্রধান লক্ষ্য। ঘুরতে গিয়ে প্রথমে আমরা পার্কে গেলাম। এই পার্কটা অনেক বড়। পার্কে ঢুকেই সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। আমি গিয়ে ঝিলের পাড়ে একটা বসার জায়গায় বসলাম। কিছুক্ষণ বসে থাকার হঠাৎ করে ইভান ভাই কোথা থেকে এসে আমার পাশে বসলো। আমি চমকে কিছুটা দূরে সরে দিলাম। বলে উঠলাম, এখানে কেন আপনি? আর কোনো বসার জায়গা নেই? উনি আয়েশ করে বসে বলেন, না নেই। আমি বিরক্ত হয়ে সামনে তাকালাম। দুজনের কেউ কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর নিস্তব্ধ ভেঙে উনি বলে উঠল, কি হয়েছে ঝিনুক? আমি খানিকটা চমকে উঠলাম। সামনের দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, কি আর হবে? কিছু না। তাহলে আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? কেমন আবার ব্যবহার? একটা বোন তার ভাইয়ের সাথে যেমন ব্যবহার করে তেমনই। আমার কথা ওনার দুপাশে চল শক্ত হয়ে গেল। এক ঝটকায় আমার কোমর চেপে কাছে টেনে নিলেন। আমি ক্রমাগত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ছাড়াতে পারছি না। যেহেতু ওনার শক্তির কাছে আমার শক্তি সাগরের শিশিরের মতো। ছাড়ুন আমায়। আপনাকে না বলছি। আমাকে ছোবেন না। কেন আমার পিছনে পড়ে আছেন? আমি আপনার সহ্য করতে পারছি না। আপনার প্রতিটা
স্পর্শ আমার ঘৃণা লাগে। আই জাস্ট হেট ইউ। আমার কথা উনি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, কিসের এত ঘৃণা? কি করছি আমি? তোর এই ঘৃণা কি আমার প্রাপ্য? তুই বাচ্চা না ছিলি, যথেষ্ট বুদ্ধি হয়েছে তোর, তবুও তুই এত অবুঝ কেন? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সেটা তুই বুঝোস না? এসব আমি আর সহ্য করতে পারছি না। আমি ওনার বুকে এক ধাক্কা দিলাম, তবু ওনাকে এক চুলো সরাতে পারলাম না। এসব কথা আমাকে কেন বলছেন আপনি? ট্রাস্ট মি, আপনার সঙ্গে কথা বলতেও আমার রুচিতে বাড়ে, ঘৃণা আসে। ঘৃণা, ঘৃণা, ঘৃণা? কিসের এত ঘৃণা তোর? কি করছি আমি? টেল মি। আমি আপনাকে বলতে বাধ্য হলাম, আপনার মতো দুশ্চরিত্র লম্পট ছেলের সাথে কথা বলতে আমার গা গুলায়। বলে আমি উঠে চলে আসলাম। ইভান ভাই ওখানে মাথা নিচু করে দুহাত দিয়ে সামনে চুলগুলো মুঠো করে ধরে আছে। আমি পেছনে না তাকিয়ে সামনে হাঁটতে লাগলাম। পার্ক থেকে বেরোনোর সময় সবাই এক জায়গায় হলাম। গাড়িতে ওঠার সময় সবাই ইভান ভাইয়ের খোঁজ করতে লাগলো। আকিব ভাই বলল ও একটু কাজ ছিল তাই ও চলে গেছে। রাত্রিবেলা বইয়ের মধ্যে মুখ গুজে আছি, কিন্তু আজ কিছুতেই পড়া মন বসছে না। না যাওয়া সত্ত্বেও শুধু ইভান ভাইয়ের কথা মনে পড়ছে। ওনার মুখ দেখে ওনার কথাগুলো বিশ্বাস করতে খুব মন চায়, কিন্তু যা নিজের চোখে দেখেছি তারপর ওনাকে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব না। হঠাৎ ছোটন হুড়মুড় করে ঘরে ঢুকলো। ঝিনুক, ইভান ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে।